প্রতিটা মেয়েই তার জীবনে স্বপ্নের পুরুষ চায়। সে চায় তার ভালোবাসার মানুষটা তাকে অনেক বেশি যত্ন করুক, অনেক বেশি ভালোবাসুক। যে কোনো মূল্যেই আমরা ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে চাই। কিন্তু হঠাৎ করেই যদি ভালোবাসার মানুষটার সম্পর্কে এমন কিছু ভয়ানক সত্যি জানতে পারেন এবং সেই সত্যি যদি আপনাকে ভেতর থেকে একদম ভেঙে দেয়, তখন আপনি কি করবেন? প্রিয় মানুষটাকে দূরে সরিয়ে দিবেন, নাকি সবকিছু মেনে নিয়ে কাছে টেনে নেবেন? ঠিক এমনই একটি ইমোশনাল গল্প নিয়ে নির্মিত হয়েছে তোমার জন্য মন মুভিটি। মুভিটির কাহিনী এতটাই ইমোশনাল যা আপনাকে শেষ মুহূর্তে কাঁদিয়ে দেবে। তাই অবশ্যই সম্পূর্ণ এক্সপ্লানেশন দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পাই। সেখানে রনক আহমেদ নামে একটি ছেলে ও তার বন্ধুরা মিলে বিচে নেমে মজা করছিল। রনক ও তার বন্ধুরা সবাই মিলে কক্সবাজার ট্যুরে এসেছে। আর এই সালটা ছিল 2019। এই সময় রনকের আরেকটা ফ্রেন্ড তাকে ডাক দিয়ে বলে তার কল এসেছে। তখন রনক এসে কলটা রিসিভ করে আর কারোর সাথে প্রোডাক্ট ডেলিভারি নিয়ে কথা বলে। কথা বলা শেষ করে সে মোবাইলে রিলস দেখছিল। তখন সে একটা ভিডিও দেখতে পায়, যে ভিডিওতে দেখা যায় একটি মেয়ে নাচতে নাচতে ধপাস করে পড়ে যায়, তাও একবার না, দুইবার। আর তার এই অবস্থা দেখে যে মেয়েটি তার ভিডিও করে দিচ্ছিল সে নিজেও মজা নিতে থাকে। আর এই ভিডিওটি দেখার পর রনক নিজেও অনেক হাসতে থাকে। একটু পর আমরা দেখতে পাই রিলস ভিডিওর সেই মেয়েটিও এই কক্সবাজার ট্যুরে এসেছে। তার নাম হচ্ছে সারা, আর তার সাথে আছে তার বান্ধবী পিও। আর সে তার বান্ধবী পিওর উপর অনেক রেগে আছে, কারণ সে না করা সত্ত্বেও পিও তার এই ভিডিওটি আপলোড করে দিয়েছে। এই কারণে সে পিওর উপর অনেক রেগে আছে আর তার সাথে কথা বলতেও চাইছে না। পিও তাকে অনেক সরি বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ওই সময় তাদেরকে রনক দেখে ফেলে আর মোবাইলের দিকে তাকিয়ে ভিডিওর সেই মেয়েটির সাথে মিল খুঁজে পায়। আর তাই সে সারাকে হাই বলে। তখন সারাও বুঝে যায় যে রনকও তার ভিডিও দেখে নিয়েছে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। আর পিও রনকের উপর মেজাজ দেখিয়ে চলে যায়। একটু পর সারা আর পিও হোটেলে খাবার খেতে আসলে দেখতে পাই রনক ও তার বন্ধুরাও সেখানে আগে থেকেই বসে আছে। সারাকে দেখার পর রনক ও তার বন্ধুরা মজা নিচ্ছিল। আর এটা দেখে সারা মন খারাপ করে বাইরে চলে যায়। তখন পিও আসে রনকের কাছে আর রনককে বলে একটা মেয়ে স্লিপ করে পড়ে যেতেই পারে, খুবই স্বাভাবিক একটা ঘটনা, এটা নিয়ে এত ফান করার কি আছে, নির্বোধের মতো হাসেন কেন সবসময়? এটা বলে সে সেখান থেকে চলে যায়। রনকও বুঝতে পারে বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এদিকে পিউ এসে সারাকে অনেকবার সরি বলে আর সরি বলতে বলতে কান্না করে দেয়। এটা আবার বাইরে তখন দাঁড়িয়ে থেকে রনক দেখতে পায়। তাই সে সারাকে খুশি করার জন্য বলে, আপনি অনেক সুন্দর ডান্স করেন, আমি তাকিয়েছিলাম আপনার দিকে, আপনি অনেক সুন্দর ডান্স করেন। আপনার বন্ধু ভিডিও আপলোড না করলে তো দেখতেই পারতাম না আপনি এত সুন্দর নাচ করেন। তখন সারার একটু মন ভালো হয় আর তাকে ধন্যবাদ দিয়ে পিউকে নিয়ে সেখান থেকে চলে যায়। পিউ নিজেও অনেক খুশি হয় আর যাওয়ার সময় সে বারবার রনকের দিকে তাকাতে থাকে। আর রনকও এক মুহূর্তেই পিউয়ের প্রেমে পড়ে যায়। সে এসে তার বন্ধুদের বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব। পরের দিন সকালে রনক মূলত পিওর জন্যই অপেক্ষা করছিল। সে পিওর সাথে পরিচিত হয়। এই সময় তারা দুজন দুজনের নাম জানতে পারে। কথা বলার এক পর্যায়ে রনক তাকে বলে দেয় যে সে পিউকে ভালোবাসে। সে পিউকে জানায় যে তার মন মানসিকতাকে সে ভালোবাসে। সে যেভাবে তার বান্ধবীকে জান প্রাণ দিয়ে কনভিন্স করার চেষ্টা করেছে, এই ব্যাপারটা তার ভালো লেগেছে। রনক তাকে বলে, তোমার বাহিরটা যেমন সুন্দর ভেতরটাও আরো সুন্দর। রনকের মুখে এসব শুনে পিউয়েরও অনেক ভালো লাগে। সে ধন্যবাদ দিয়ে বাইরে চলে যেতেই রনক তাকে ডাক দেয় আর পিউর রনককে ভালো লেগেছে কিনা সেটা জানতে চায়। তখন পিউ জানায়, আপনার যে কাউকে ভালো লাগতে পারে, আপনার দীপিকা পাড়ুকোনকেও ভালো লাগতে পারে, কিন্তু তারও তো আপনাকে ভালো লাগতে হবে, তাই না? তখন রনক আনমনা হয়ে বলে, আমি তো এভাবে ভাবি নাই, আমি ভাবছি বললেই হয়ে যাবে। কয়েক পা সামনে এগিয়ে পিউ রনককে জিজ্ঞেস করে, মেরিন ড্রাইভে যাব কিভাবে? এটা বলার সাথে সাথে রনক এক দৌড়ে গিয়ে একটা গাড়ি ম্যানেজ করে আনে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। তবে সেই গাড়িতে ওঠার আগে পিউ গাড়ি নাম্বার, ড্রাইভারের নাম, এমনকি রনক যে তার সাথে যাচ্ছে এই পুরো ডিটেলস সে সারাকে পাঠায় আর রনকের একটা ছবিও পাঠায়। এসব দেখে রনক পিউকে বলে, আপনি যে যশোরের মেয়ে এটা পরিষ্কার বোঝা যায়, কারণ খুবই সাবধানী। তখন পিউ জিজ্ঞেস করে, আমার বাড়ি যশোর, আপনি কিভাবে জানলেন? রনক জানায় সেও যশোরের ছেলে, যশোরের অলিগলি সে সব চেনে। কথা বলার মাঝেই হঠাৎ করে রনক হাসতে শুরু করে। কারণ জিজ্ঞেস করলে রনক জানায়, আমি ওই দিন মিথ্যা বলেছি, বান্ধবী খুবই পচান আছে।
তখন পিউ জিজ্ঞেস করে, তাহলে মিথ্যা কেন বলেছিলেন? তখন রনক বলে, কি করব, কাঁদাচ্ছিল তোমাকে, ভালো লাগছিল না আমার। পিউ কোনো কথা না বলে গাড়িতে উঠে যায়। যাওয়ার পথে রনক সারাটাক্ষণ পিউর দিকে তাকিয়ে থাকে। পিউ নিজেও রনককে দেখছিল আর মুস্কি হাসছিল। তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এরপর সন্ধ্যায় ফিরে আসে হোটেলে। গাড়ি থেকে নামার আগে রনক পিউর কাছে জানতে চায় তার মনে একটু হলেও রনকের প্রতি ফিলিংস আসছে কিনা। পিউ জানায় একটু আসেনি। যাই হোক, এর পরের দিন তারা দুজনেই কক্সবাজার থেকে বাড়িতে চলে আসে। তখনও তাদের মধ্যে যোগাযোগ হচ্ছিল। তারা সবসময় ফোনে কথা বলতো। এভাবে একসময় তাদের মধ্যে প্রেম হয়ে যায়। আর পিউ নিজেও রনককে তো অনেক ভালোবেসে ফেলে। এরপর তারা একদিন দেখা করে। তখন পিউ রনককে জিজ্ঞাসা করে, বদলে যাবে না তো? রনক বলে, না। রনক পিউকে জানায় পিউ তার ফার্স্ট লাভ। সে কখনো মেয়েদের চক্করে পড়েনি। কক্সবাজার না গেলে পিউর সাথেও তার পরিচয় হতো না। কথা বলার এক পর্যায়ে রনক পিউকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে প্রেম অনেক হয়েছে, এবার সে পিউকে বিয়ে করতে চায়। পিউ নিজেও রাজি হয়ে যায়। হাসি মুখে পিউ বাসায় ফেরে আর রনকের সাথে সম্পর্কের বিষয়টা তার বান্ধবী সারাকে জানায়। আর এর পরেই আসে পিউয়ের সামনে এক ভয়ঙ্কর সত্য। সারা পিউকে জিজ্ঞেস করে, তুই জানিস রনক কে? সে বলে, রনকের পুরো নাম রনক আহমেদ হাজারি, হাজারি বাড়ির ছেলে। ওরা রাজনীতি করে, চাঁদাবাজি করে, সব ধরনের সন্ত্রাসী কাজ করে, সবাই এক নামে চেনে। কিন্তু পিউ এসব বিশ্বাস করতে চায় না। তখন সারা তাদের বাড়ির পাশের ছেলে শফিককে ডাকে আর বলতে বলে রনকের সম্পর্কে। তখন শফিক জানায় যে রনক তাকে বিনা কারণে লাঠি দিয়ে মেরে পা ভেঙে দিয়েছে। সে অপোজিশন পার্টি করতে বলে রনক দলবল নিয়ে এসে তাকে মারধর করেছে। আমার লাইফটা একদম নষ্ট করে দিয়েছে। সে শহরের অনেক চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে জড়িত। এসব শুনে পিউ অনেক ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে রনক এমনটা করতে পারে। সে তাই সাথে সাথে রনককে ফোন করে। তখন তার বান্ধবী সারা বলে, ফোন করলে কি আর রনক এখন স্বীকার করবে? তখন পিউ বলে, তাহলে কি করব? এখন পুলিশের কাছে যাব? তখন সারা বলে, পুলিশের সাথে মিলেমিশেই তারা এসব কাজ করে, পুলিশ কিছুই বলবে না। পিউ তখন রেগে যায় আর কান্না করে বলতে থাকে, তাহলে কার কাছে যাব? সে বিশ্বাসই করতে পারে না যে রনক এমন কাজ করতে পারে। তখন তার বান্ধবী তাকে বোঝায় আর বলে এটাই সত্য। ঠিক ওই সময় পিউয়ের বাবা ফোন করে আর পিউর সাথে কথা বলতে চায়। পিউয়ের বাবা জানায় রনকের বাবা তাকে ফোন করেছিল আর তারা আগামীকাল পিউকে দেখতে আসতে চায়। রনকের বাবা পিউকে পুত্রবধূ করতে চায়, কিন্তু পিউয়ের বাবা চায় না হাজারি বাড়িতে তার মেয়েকে বিয়ে দিতে। তাই সে পিউকে জানায় দেখতে আসতে চাচ্ছে আসুক, কিন্তু ওই বাড়িতে ওই ছেলের কাছে তোকে বিয়ে দেব না। ওরা হচ্ছে সন্ত্রাসী চাঁদাবাজ ফ্যামিলি। এরপর পিউ রনককে ফোন করে। রনক বলে, সারপ্রাইজ কেমন লাগলো? মূলত রনক নিজেই তার বাবাকে বলেছিল পিউয়ের বাবার সাথে কথা বলে বিয়ে ঠিক করতে। কিন্তু পিউ তখন রেগে গিয়ে রনককে বলে, তুমি হাজারি বাড়ির ছেলে তাই না? তুমি আমাকে মিথ্যা বলেছ কেন? রনক জানায় সে কোনো মিথ্যা বলেনি। তার নাম রনক আহমেদ রনক। সে তার নামের শেষের হাজারি যোগ করে না। তখন পিউ জানায়, তুমি টেকনিক্যালি আমাকে মিথ্যা বলনি, কিন্তু তুমি নিজেও জানো তুমি আমার কাছ থেকে সত্য লুকিয়েছ। তুমি রনক আহমেদ হাজারি। তুমি রনক আহমেদ হাজারি জানলে জীবনেও তোমার সাথে প্রেম করতাম না। তুমি একটা সন্ত্রাস চাঁদাবাজ, মারামারি করো, ভয় দেখাও, একটা ছেলেকে মেরে পঙ্গু করে দিয়েছ। রনক বলে, আমি তোমার বাড়িতে এসে সবকিছু বলছি, প্লিজ শান্ত হও। কিন্তু পিউ কোনো কথাই শোনে না। সে ফোনটা কেটে দেয় আর বলে সে রনকের সাথে দেখা করবে না। এরপর রনক বাড়িতে আসে আর তার বাবাকে বলে, আপনি ইতালিতে ফোন দিয়েছিলেন পিউয়ের বাবার কাছে? সে কি বলেছে? তার বাবা জানায় তারা কালকে পিউকে দেখতে যাবে, তাই সে রনককে চুল দাড়ি কেটে ফিটফাট হতে বলেছে। পরের দিন রনক ও তার বাবা মা মিলে যায় পিউদের বাসায়। সেখানে পিউয়ের চাচা আর পিউয়ের মা ছিল। চা নাস্তা খাওয়ার পর রনকের বাবা মেয়েকে দেখতে চায়। তখন পিউয়ের চাচা বলে, আমাদের কিছু প্রশ্ন ছিল। সে বলে, রনকের নামে কয়টা মামলা আছে? এই কথা শুনে রনক ও তার বাবা স্তব্ধ হয়ে যায়। তখন পিউয়ের চাচা বলে, কিছু মনে করবেন না, আপনাদের বাড়ির সবার নামেই তো কোনো না কোনো মামলা আছে। খুনাখুনি না হোক, মারামারি, দখল, চাঁদাবাজি, এসব মামলা তো আছেই। এসব কথা শুনে রনকের বাবা রেগে গেলে রনক তাকে শান্ত করে আর জানায় আমার নামে কোনো মামলা নেই। সে আরও জানায় তার ফ্যামিলি অনেক বড়, তাই বিভিন্ন লোকজন বিভিন্ন পার্টি করে। প্রতিটা বড় ফ্যামিলিতেই তো ভালো খারাপ সব ধরনের মানুষ থাকে, আর হাজারটা ভালো কাজ করলেও নাম হয় না, একটা খারাপ কাজ করলেই আলোচনা হয়। আর আমাদের নামে গালগপ্প গুজব অনেক মানুষ ছড়ায়। তো পিউয়ের চাচা জিজ্ঞেস করে, কারা ছড়ায়? রনক জানায়,
আমাদের শত্রুরা। তখন পিউয়ের চাচা বলে, যে ফ্যামিলিতে চারপাশে এত শত্রু, সেই ফ্যামিলিতে কিভাবে মেয়েকে দিই বলেন তো। এই কথা শুনে রেগে গিয়ে রনকের বাবা সেখান থেকে চলে আসে। রনক তখন পিউর সাথে কথা বলতে চাইলেও পিউ কোনো কথাই বলে না, তাই বাধ্য হয়ে রনকও সেখান থেকে চলে আসে। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় পিউয়ের বাবা অনেক খুশি হয় আর পিউকে বলে, ওই বাড়িতে গিয়ে তুই কখনোই সুখী হতে পারতি না। রাতে রনক পিউকে ফোন দিলেও পিউ ফোন রিসিভ করে না। পরের দিন রনক পরিবেশ রক্ষা বনখাদক অপসারণ কমিটির সদস্য হিসাবে বক্তৃতা দিচ্ছিল। ঠিক তখন সে পাশ দিয়ে পিউকে দেখতে পায়, তাই সে বক্তৃতা শেষ করে পিউয়ের কাছে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে একজন বিজনেসম্যান, সে পলিটিক্স করে না, টুকটাক পলিটিক্স করে, কিন্তু তাই বলে সে কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত না। কিন্তু পিউ জানায়, তুমি আমার কাছ থেকে সত্য লুকিয়েছ। তুমি জানতে যে হাজারিবাড়ির ছেলে পরিচয় দিলে আমি তোমার সাথে প্রেম করতাম না। রনক নিজেও এই ব্যাপারটার জন্য তার কাছে সরি বলে, কিন্তু সে এটাও বলে, পাড়ায় পাড়ায় তো অনেক গ্যাঞ্জাম মারামারি হয়, অল্প বয়সে তো অনেকেই অনেক রকম ভুল করে, আমিও ভুল করে ফেলেছি, কিন্তু এসব নিয়ে অপোজিশন পার্টি আমার নামটা খারাপ করে দিয়েছে। কিন্তু পিউ তার কোনো কথাই শোনে না, সে তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে আসলে পিউয়ের মা তার হাতে একটি ছেলের বায়োডাটা দেয় আর জানায়, এই ছেলে আমাদের সবার পছন্দ হয়েছে, বাড়িঘরও ভালো। পরের দিন পিউ আসে রনকের সাথে দেখা করতে আর জানাই সে সবকিছু ভালোই শেষ করতে চাই, সে সবকিছু ভুলে যেতে চাই। পিউ জানাই, আমি চাই তুমি অনেক বড় হও, অনেক বড় রাজনীতিবিদ হও, অনেক সুখে থাকো, অনেক বড় এমপি হও, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো, মাঝে মধ্যে দেখা হবে, কথা হবে, কিন্তু আমরা মুভ অন করব না। রনক তখন একটা কথাও বলতে পারে না, সে শুধু পিউর কথা শুনতে থাকে। আর পিউ নিজে অনেক ইমোশনাল ছিল, সে এসব কথা বলে সেখান থেকে চলে আসে। পরের দিন পিউদের বাড়িতে সেই ছেলেটা আসে, যে ছেলেকে পিউদের পরিবারের সবার পছন্দ হয়েছে। ছেলের নাম জাহাঙ্গীর, সে একজন ডক্টর, তবে তার কথাবার্তা শুনে বোঝা যায় সে একটু হ্যাবলা টাইপের। পিউকে দেখে তাদেরও অনেক পছন্দ হয়। দুজন যখন আলাদা কথাবার্তা বলতে যায় তখন জাহাঙ্গীর পিউকে বলে, গ্রাম আমার ভালো লাগে না, আমি তোমাকে নিয়ে শহরে থাকবো। সে বলে, ভালো চাকরি করি তো, তাই মাছির মতো ভনভন করতেই থাকে পাত্রীপক্ষ, কিন্তু আমি তোমাকে দেখে বাবাকে বলেছি আমি তোমাকেই বিয়ে করব, আর আমি 1 টাকাও যৌতুক নেব না। আমি ডাক্তার ছেলে, কত মানুষ গাড়ি বাড়ি নিয়ে রেডি, কিন্তু আমি তো নেব না, আমি তোমাকেই বিয়ে করব, যৌতুক নিব না, তবে উপহার হিসেবে কিছু দিলে তো আর ফেলে দেয়া যাবে না। মানে তার কথাই পিউ বুঝতে পারে তার মনে অনেক অহংকার। যাই হোক, পিউর বাবা ফোন করে জানতে চাই পিউর ছেলেকে পছন্দ হয়েছে কিনা। পিউ জানাই, তোমরা যা ভালো মনে করো তাই হবে। ঠিক ওই সময় সারা এসে জানাই, রনক তোর হবু জামাইরে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি রনক ও তার বন্ধুরা মিলে জাহাঙ্গীরকে একদম তার মাঝখানে বসিয়ে রেখেছে। জাহাঙ্গীর ছিল হ্যাবলা টাইপের, তাই সবাই দুলাভাই দুলাভাই বলে মজা নিচ্ছিল। ঠিক তখন পিউ সেখানে আসে আর রনককে বলে সে এখানে কেন। রনক জানায়, একটু পরিচিত হইতে আনছি, এলাকার জামাই হবে। রনক বলে, ভাই আপনাকে জোর করে নিয়ে আসছি। জাহাঙ্গীর ভয়ের সুরে বলে, না, তারা চা খেতে নিয়ে আসছে। যাই হোক, এরপর পিউ জাহাঙ্গীরকে নিয়ে যায় আর তখন রনক পিউকে বলে, নাম জানার জন্য ডেকে আনছিলাম, খুব সুন্দর নাম জাহাঙ্গীর, আমার নামেই তো সমস্যা তাই না? কিন্তু তুমি তো জানো ওনার নামে একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, কালা জাহাঙ্গীর। এরপর রনক সেই শফিককে ডেকে আনে, যে পিউকে বলেছিল যে রনক তাকে মেরে পঙ্গু করে দিয়েছে। শফিককে ডেকে এনে রনক তাকে সত্যি কথা বলতে বলে। এরপর আমরা জানতে পারি যে এই শফিক 13 বছরের একটা মেয়ের সাথে নোংরামি করতে গিয়ে ধরা খেয়েছিল, আর এরপর সবাই মিলে তাকে গণধোলাই দিচ্ছিল। ঠিক ওই সময় রনক গিয়ে তাকে লোকজনের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে পাঠিয়েছিল। রনকের জন্যই সেদিন সে বেঁচে গিয়েছিল, নয়তো ওই লোকজন তাকে মেরেই ফেলতো। অর্থাৎ সে পুরাটাই পিউর কাছে মিথ্যা বলেছিল। কিন্তু এসব শোনার পরেও পিউ যেন বুঝতে নারাজ। সে বলে, তোমাদের দেখে সবাই ভয় পায়, সবাই আতঙ্কে থাকে, তোমার এমন কাউকে দরকার যে তোমার এগুলো স্বাভাবিকভাবে নিতে পারবে, কিন্তু আমি পারবো না। এই বলে সে চলে আসতে চাইলে রনক বলে, প্লিজ ব্রেকআপ কইরো না। পিউ তখন বলে, ব্রেকআপ কেমনে হবে রনক, আমাদের তো কিছু শুরুই হয়নি। এই বলে সে সেখান থেকে চলে আসে। এরপর সিন চলে যায় 1 বছর পর। 2020 সালের কাহিনী দেখানো হয়। সারা বিশ্বে তখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও ভয়াবহ আকারে করোনার প্রকোপ দেখা যায়। দেশে লকডাউন শুরু হয়ে যায়। এরই মাঝে ইতালিতে পিউয়ের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর ঠিক 45 দিন পরের সিন দেখানো হয়।
আগামীকাল পিউয়ের বাবার লাশ বিমানে করে দেশে আসবে, তাই অফিস থেকে পিউকে ফোন দিয়েছিল। তাই পিউ তার চাচাকে ফোন করে বিষয়টা জানায়। তখন তার চাচা জানায় সে হার্টের রোগী, আর তাছাড়া তার ছেলে এখন তাকে করোনার মধ্যে বাইরে যেতে দেবে না। পিউ তার চাচাকে একটা গাড়ি ম্যানেজ করে দিতে বলে লাশ আনার জন্য। তখন তার চাচা জানায় এই সময় তো কেউ গাড়ি দিতে রাজি হবে না লাশ আনার জন্য, তারপরেও সে দেখবে ব্যাপারটা। এরপর পিউ তার সেই হবু হাজবেন্ডকে ফোন করে, যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু সেও জানায় এই অবস্থায় সে বাইরে যেতে পারবে না, আর সে নিজেও হাসপাতালে যাচ্ছে না। চারিদিকে এই করোনার মধ্যে তার বাবা মাও জাহাঙ্গীরকে কোথাও যেতে দিতে চায় না। তখন পিউ জানায় যে তার বাবা তো করোনায় মারা যায় নাই, তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু তারপরেও সে পিউর সাথে যেতে রাজি হয় না। সে পিউকে বলে আমি দেখছি ব্যাপারটা, কোনো গাড়ি ম্যানেজ করা যায় কিনা, তুমি কোনো চিন্তা করো না। এরপর পিউ আসে একটা ট্রাকের খোঁজে, কিন্তু ট্রাকের মালিক জানায় এই সময় ট্রাক কোথাও যাবে না। পিউ অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর পিউ কল করে তার বান্ধবী সারাকে, কিন্তু তার বান্ধবীও জানায় এই করোনার মধ্যে তার মা তাকে ঘর থেকে বের হতে দেবে না। সে পিউকে বলে তুই ঢাকায় যা, একটা না একটা কিছু ম্যানেজ হবেই। রাতের বেলা পিউ সবকিছু গোছগাছ করতে থাকে। পরের দিন সকালে ঢাকা যাবে তার বাবার লাশ আনতে, কিন্তু তার মা তাকে একা যেতে দিতে রাজি হয় না। কিন্তু কোনো উপায় না পেয়ে বাবার লাশ তো আনতেই হবে, তাই সে সকালবেলা বেরিয়ে পড়ে লাশ আনার উদ্দেশ্যে। সে বেবিচক সদর দপ্তরে আসলে অফিসার জানায় আমরা সবাই খুব আতঙ্কে আছি, বিদেশের মাটিতে লাশ পড়ে আছে, কিন্তু কেউ ছুঁয়ে দেখিনি। আপনার ভাগ্য ভালো যে আপনার বাবার এমপ্লয়ি লাশ আনার খরচ দিয়ে দিচ্ছে। সে জানায় বিকাল 4টায় ফ্লাইট আসবে, তাই আপাতত ওয়েটিং রুমে অপেক্ষা করতে, আরেকটা গাড়ি ম্যানেজ করতে। এরপর সে ওয়েটিং রুমে এসে ঘুমিয়ে পড়ে। এরপর ফ্লাইট করে যখন লাশ আনা হয় তখন সেখানে রনক আসে আর তাকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে চলো ট্রাকের ব্যবস্থা করছি। এরপর পিউয়ের বাবার লাশ বের করে আনা হয়। বাবার লাশ দেখে পিউ অঝরে কান্না করতে থাকে। এরপর লাশ ট্রাকে তুলে বাড়ির দিকে রওনা হয়। সারাটা পথ পিউ তার বাবার লাশের বাক্স ধরে কান্না করতে থাকে। আসার পথে গাড়ি থামিয়ে ড্রাইভার এবং তার কর্মচারী চা খেতে দোকানে আসে। তখন রনকও নামে চা খেতে। সে হেল্পারকে বলে পিউকে একটা বিস্কুট দিয়ে আসতে, কিন্তু সেই হেল্পার বিস্কিট নিয়ে অনেক দূর থেকে ডিল মেরে পিউকে দেয়। এটা দেখে রনকের মেজাজ গরম হয়ে যায় আর সে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে আর বলে তুই বিস্কুট ছুঁড়ে মারলি কেন, মানুষ মনে হয় না? তখন ড্রাইভার বলে ওনার কি দোষ, করোনার লোকের কাছে কেউ যেতে চায় না। তখন রনক জানায় ওনার তো করোনা হয় নাই, সে হার্ট অ্যাটাকে মারা গেছে। যাই হোক, এরপর বিস্কুট আর পানি নিয়ে এসে রনক পিউকে দেয় আর রনক ভাবতে থাকে পিউর সাথে কাটানো পুরনো দিনের কথা, কত সুন্দর মুহূর্তই না কাটিয়েছে তারা কক্সবাজারে। যাই হোক, এরপর বাড়িতে এসে লাশ দাফন করা হয়। এর মধ্যেই পিউ বুঝতে শুরু করে সে আসলে অনেক বড় ভুল করে ফেলেছে। লোকের কথায় সে নিজের আপন মানুষটাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছে। পরের দিন পিউদের বাসায় তার হবু হাজবেন্ড জাহাঙ্গীর আসে, পুরো শরীর পিপি দিয়ে ঢাকা। সে জানায় সে অনেক চেষ্টা করেছে আসার, কিন্তু পিপি ম্যানেজ করতে পারেনি বলে আসতে পারেনি। তখন পিউ জানায় আমার বাবা করোনায় মারা যায়নি, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। অনেক মানুষ আসছিল, মাস্ক ছাড়াই আসছিল। আসলে বিপদে পড়লেই মানুষ চেনা যায়, বোঝা যায় কার ভেতরটা কেমন। এরপর সে হেক্সাসল আর জীবাণুনাশক দিয়ে রনকদের বাড়িতে আসে। রনকের বাবা তাকে দেখে রনককে ডেকে দেয়। রনক পিউকে দেখে অবাক হয়ে যায়। তখন পিউ বলে এগুলো গায়ে মেখে গোসল করো, কোনো জীবাণু থাকলে চলে যাবে। তখন সে রনককে নিয়ে পুকুর পাড়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে এতদিনে আমি তোমারে চিনছি রনক, রনক আহমেদ হাজারি। আই এম রিয়েলি সরি, আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। সে রনকের হাত ধরে বলে আমি সত্যি সরি, আমি বলছি আমাদের কিছু শুরু হয় নাই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে সে রনককে জড়িয়ে ধরে আর এই সিনটা খুবই ইমোশনাল ছিল। রনকও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি থেকে আমরা যা শিখতে পারি তা হলো মানুষের নাম কখনো তার পরিচয় বহন করে না, বরং তার কাজই তার পরিচয় বহন করে। মুভিতে রনকের বাবা পলিটিক্স করে, কিন্তু তাই বলে রনক যে খারাপ কাজ করবে সেটা কিন্তু না। সে নিজে ভালো ভালো কাজ করেছে, সমাজের ভালো চেয়েছে। কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা গুজব রটায় বা পেছনে লেগে যায়, আর সেই সব কথায় কান দিয়ে আমরা মানুষকে মূল্যায়ন করতে ভুলে যাই। তাই কারো সম্পর্কে কোনো কিছু বলতে গেলে অবশ্যই জেনে শুনে বলতে হবে। সবকিছু মিলিয়ে মুভিটি একটি পিওর রোমান্টিক এবং ইমোশনাল ড্রামা। আশা করছি সবারই মুভিটি ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।